আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিসের মতো? গুঞ্জন চমকে গিয়ে হসকচিয়ে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল প্রিন্সের মতো। এবার তো ছাড়ুন প্লিজ। স্পন্দন একটু ভেবে বলল, ওকে ছাড়তে পারি একটা শর্তে। গুঞ্জন একটু অবাক হয়ে বলল, কি? স্পন্দন দুষ্টু হেসে বলল, তোমাকে আমায় কিস করতে হবে গালে। প্রথমে ভয় পেল, গালে শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল গুঞ্জন, তবুও বলল, আমি পারবো না। স্পন্দন এবারও মুখে সেই হাসি রেখে বলল, ফাইন, আমি করছি তাহলে। আর আমি করলে কিন্তু। গুঞ্জন এবার স্পন্দনের গলার দুই পাশে হাত রেখে ও প্রথমে ডান গালে পরে বাম গালে কিস আলতো করে দিল। স্পন্দন একটু অবাক হয়ে বলল, আরে বাস, একটার সাথে আরেকটা ফ্রি। গুঞ্জন কিছু না বলে স্পন্দনকে জড়িয়ে ধরলো, আর স্পন্দনও হেসে জড়িয়ে ধরে ওর মাথায় একটা চুপু দিল। সাদের দরজার আড়াল থেকে এসব দৃশ্য দেখে রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেগে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। স্পন্দন আর গুঞ্জনকে এত কাছাকাছি দেখে আহিলের সহ্য হচ্ছে না। স্পন্দন আর গুঞ্জন একে অপরকে এখনো জড়িয়ে ধরে আছে। আহিল গুঞ্জনের সাথে কথা বলতে, কিন্তু রুমে গিয়ে গুঞ্জনকে না পেয়ে ভেবেছিল সাদে আছে, কিন্তু সাদে এসে যেটা দেখলো তাতে ওর মাথা গরম হয়ে গেল। আহিলের এই দৃশ্য সহ্য হলো না। স্পন্দন গুঞ্জনকে ছেড়ে এক হাত ওর কোমরে রেখে অপর হাত দিয়ে কপালে চুলগুলো কানে গুজে দিতে আহিল আর দাঁড়িয়ে থাকতে পারল না। রাগে গস গস করতে করতে ওখানে চলে গেল। স্পন্দন গুঞ্জনকে আরো কাছে টেনে নিয়ে বলল, আজ আর ঘুমাতে যেতে হবে না, দুজন সারা রাত ছাদেই কাটিয়ে দেই। গুঞ্জন ভ্রু কুঁচকিয়ে বলল, পাগল তুমি? কেউ দেখে ফেললে কি ভাববে? স্পন্দন দুষ্টু এক হাসি দিয়ে বলল, যা খুশি ভাবো। তুমি আবার কবে থেকে লোকের বলা কথা কানে নিতে শুরু করলে? গুঞ্জন চোখ নামিয়ে বলল, আসলে। স্পন্দন মুচকি হাসি দিয়ে বলল, আসলে তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো? গুঞ্জন ভ্রু কুঁচকিয়ে বলল, আমি কেন পালাতে যাব? স্পন্দন হেসে বলল, তাহলে থাকো। গুঞ্জন স্পন্দনের গলা জড়িয়ে ধরে বলল, কি করবো এখানে সারা রাত? সেটা আমার উপরেই ছেড়ে দাও। বলে গুঞ্জনকে নিয়ে ছাদের পাশে পা ঝুলিয়ে বসে এক হাতে জড়িয়ে ধরল। ওদিকে আহিল নিজের রুমে গিয়ে রুমের সবকিছু এলোমেলো করে দিয়েছে, সব তছনছ করে দিচ্ছে। ছোটখাটো তাণ্ডব চালিয়ে খাটে ধপ করে বসে পড়ে বলল, এটা ঠিক করনি তুমি গুঞ্জন, একদম ঠিক করনি। আমায় রিজেক্ট করে তুমি তোমার ওই স্পন্দনের সাথে? না না না, তুমি আমার, তোমাকে আমার হতেই হবে অ্যাট এনি কস্ট। এদিকে গুঞ্জন স্পন্দনের কাঁধে মাথা রেখে বসে আছে, আর স্পন্দন ওকে এক হাতে ঝুলিয়ে রেখেছে। বেশ অনেকক্ষণ ধরেই দুজন চুপচাপ আছে। নীরবতা ভেঙে স্পন্দন বলল, খুব মিস করো বাবা মাকে? গুঞ্জন একটু চুপ থেকে তারপর বলল, মিস করে কি আছে? ওনারা তো আমার সাথে আমার বাড়িতেই থাকেন। স্পন্দনের অপর হাতে গুঞ্জনের মুখের চুলগুলো সরাতে সরাতে বলল, গুঞ্জন, আমরা কিন্তু একে অপরকে কথা দিয়েছিলাম যে কখনো কিছু লুকাবো না। গুঞ্জন এবার একটা দীর্ঘশ্বাস ফেলে স্পন্দনের দিকে তাকালো, তারপর বলল, খুব মিস করি আব্বুর খাইয়ে দেয়া, আম্মুকে জড়িয়ে ধরে ঘুমানো, সব খুব মিস করি খুব। কেন ওরা আমাকে বোঝে না বলো তো, কেন? স্পন্দন কিছু একটা ভাবতে ভাবতে বলল, হয়তো কেউ ওদের তোমাকে বুঝতেই দেয়নি। গুঞ্জন ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলল, মানে? স্পন্দন একটু হেসে বলল, কিছু না। আচ্ছা, যদি সব আবার আগের মতো হয়ে যায় তাহলে? গুঞ্জন একটু মলিন হেসে বলল, সেটা আর হওয়ার নয়। আমার ভাগ্যে বাবা মার ভালোবাসা নেই। স্পন্দন কিছু বলল না, কিন্তু গুঞ্জনের মাথায় হাত বোলাতে বোলাতে ভাবলো, তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না, কথা দিয়েছি আমি। কিন্তু যে চরম কষ্টটা ছোটবেলা থেকে মনে পুষে রেখেছো, সেটাকে মুছে না দেওয়া অবধি শান্তি পাবো না আমি, আর না আমার দেওয়া কথার মান থাকবে। আর স্পন্দন চৌধুরী নিজের কথার খেলাপ করে না। রেহানা আর মেঘলা রিসেপশনের জন্য পুরো বাড়ি সাজানো হয়েছে, সমস্ত অতিথিরা চলে এসেছে। মেঘলার বাড়ি থেকেও সবাই চলে এসেছে। গুঞ্জন আজ আবার শাড়ি পরেছে, শাড়িটা মেরুন রঙের। যেই স্পন্দন মার্কেটে ঘোরাঘুরি করে, শপিং করা পছন্দ করে না, সেই স্পন্দন পুরা 2 ঘন্টা মার্কেটে খুঁজে গুঞ্জনের জন্য এই শাড়িটা বেছে নিয়েছে। স্পন্দন আজ মেরুন রঙের পাঞ্জাবি পরেছে, ফর্সা গায়ের রঙটা ফুটে উঠেছে। তবে গুঞ্জনকে দেখে স্পন্দনের চোখ গুঞ্জনের উপরেই নক হয়ে গেছে। কাজের চেয়ে বেশি গুঞ্জনের দিকেই মন ওর। বিভিন্ন কাজের বাহানায় গুঞ্জনের পেছন পেছন ঘুরছে। গুঞ্জন সেটা বুঝতে পারছে আর মিটমিটিয়ে হাসছে। আর এই নিয়ে সারা তিতলি ওরা স্পন্দনের পিংস করেই যাচ্ছে। তবে এতে স্পন্দন বা গুঞ্জনের বিশেষ কিছু
যাচ্ছে আসছে না, ওরা ওদের কাজ করে যাচ্ছে। আর অতিথিদের মধ্যে যারাই গুঞ্জন সম্পর্কে জানতে চেয়েছে তাদেরকে মেঘলার ছোট বোন হিসাবে পরিচয় দেওয়ার সাথে সাথে স্পন্দনের হবু বউ হিসাবেও পরিচয় দেওয়া হচ্ছে। তবে এই সব কিছু দেখে একজন ঝুলে পড়ে যাচ্ছে, সে হলো আহিল। ও কিছুতে এইসব সহ্য করতে পারছে না, ও শুধু গুঞ্জনকে একা পাওয়ার অপেক্ষায় আছে। রিসেপশনের অনুষ্ঠান শেষ হবার পর এবার রেহান আর মেঘলার বাড়িতে যাওয়ার পালা। ওনাদের সাথে তো গুঞ্জন নিজের ব্যাগ নিতেই রুমে গিয়ে ব্যাগ হাতে নিতেই দরজা বন্ধ হওয়ার আলাপ পেয়ে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে দেখে আহিল। আহিলকে দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। কালকে এত করে বোঝানোর পরেও আবার এসেছে। গুঞ্জন বিরক্ত হয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে কালকে এত করে বোঝালাম যে দূরে থাকুন আমার থেকে, বাট আপনি। আহিল একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হ্যাঁ সে তো বলবেই, এখন তো স্পন্দনকে পেয়ে গেছো তাই না? গুঞ্জন দাঁতে দাঁত চেপে বলল, এটা আমার ব্যাপার, আপনাকে জবাবদিহি করব না আমি। বলে চলে যেতে নিলেই আহিল আবারও গুঞ্জনকে ধরে কাছে এনে বলল, অনেক দেখেছি তোমার দিমাগ। স্পন্দনকে ভালোবাসো, 2 বছর ধরে তোমাকে ভালোবেসে যাচ্ছে, সেটার কি হবে? তোমার কি মনে হয় আমি তোমাকে অন্যের হতে দেব? কখনো না। বলে গুঞ্জনকে কাছে টেনে নিয়ে গেল। গুঞ্জনের রাগ এবার চরম সীমানায় পৌঁছে গেল। গুঞ্জন হাঁটু দিয়ে আহিলের পেটে আঘাত করলো। আহিল চেঁচিয়ে পেট ধরে বসে পড়ল। গুঞ্জনকে ওর কলার ধরে টেনে তুলে বলে জোরে একটা থাপ্পড় মারলো ওর গালে। তারপর 2 কলার ধরে বলল, কি ভেবেছিলি এটা 2 বছর আগের গুঞ্জন, যাকে তুই বারবার হিউমিলেট করবি আর সে সব মুখ বুঝে সহ্য করে যাবে, ফুপিয়ে কাঁদবে, আর সেই কান্না শোনার জন্য কেউ থাকবে না? কাল তোকে ছেড়েছিলাম কারণ বিয়ে বাড়িতে কোনো গন্ডগোল চাইনি আমি, তাই তুই ভেবেছিলি যে আজও তোকে আমি ছেড়ে দিব? সিরিয়াসলি? বলে গুঞ্জন আহিলকে আরো কিছুক্ষণ মারল। আহিল তো অবাক, ও গুঞ্জনের এই রূপটা ভুলেও আশা করেনি। এদিকে স্পন্দন গুঞ্জনের আসতে দেরি হচ্ছে বলে ওকে ডাকতে এসে ওই রুমে এমন গন্ডগোলের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি এসে দরজাটা ধাক্কাতে লাগলো। দরজা ধাক্কানোর আওয়াজে গুঞ্জন আহিলকে ছেড়ে দিয়ে দরজা খুলতে যেতে নিলেই আহিল একটা শপিস দিয়ে গুঞ্জনের মাথায় জোরে আঘাত করলো। মৃদু চিৎকার করে মাথা ধরে বসে পড়ল গুঞ্জন। ড্রয়িং রুমে পরিবেশটা পুরো স্তব্ধ হয়ে আছে। আহিল ফ্লোরে বসে আছে, পুরো গায়ে মারের চিহ্ন। গুঞ্জন মাথা নিচু করে বসে আছে সোফায়। স্পন্দন ওর পাশে বসে ওকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। ওর পাঞ্জাবির হাতায় এলোমেলোভাবে ফ্লোর করা, চুল এলোমেলো, সারা শরীর ভিজে আছে ঘামে। রেহান আর আবিরেরও অনেকটা এরকমই অবস্থা। বাড়ির সবাই গম্ভীর মুখ করে বসে আছে। গুঞ্জনের মৃদু চিৎকার শুনে স্পন্দন এবার অস্থির হয়ে গেল। ও দরজা ভাঙার জন্য জোরে জোরে ধাক্কাচ্ছে, আর গুঞ্জনের মাথায় এত জোরে আঘাত করেছে যে ওর কাছে সবকিছু ঝাপসা লাগছে। আহিরকে ওকে টেনে তুলে ঘাড়ের উপরে দিয়ে চুল ধরে বলল, তুমি শুধুই আমার। হ্যাঁ, তুমি যদি আমার না হও তাহলে কারোই হতে দেব না আমি। দরজা জোরে ধাক্কানোর আওয়াজ পেয়ে রেহান, আবির আর বাকিরাও ছুটে এসেছে। ওরা আস্তে আস্তে স্পন্দন দরজা ভেঙে ফেলেছে। ভিতরে গিয়ে যা দেখলো তাতে রাগে ওর মাথা খারাপ হয়ে গেল, কারণ আহিল গুঞ্জনের সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। গুঞ্জনকে দেখে মনে হচ্ছে ওর কিছু হয়েছে। স্পন্দনকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে গুঞ্জনকে ধরলো। গুঞ্জনকে বেডে হেলান দিয়ে বসালো। গুঞ্জন এখনো মাথা চেপে ধরে বসে আছে। রেহান আর আবির এসে গুঞ্জনের অবস্থা আর আহিলকে দেখে বুঝে গেল যে কি হয়েছে। আহিল উঠে পালাতে গেলে স্পন্দন ওর কলার ধরে ঘুরিয়ে বলল, তোকে সাবধান করেছিলাম ওর আশেপাশেও যাতে তোকে না দেখি, কিন্তু তুই তো। বলে আবারও মারতে শুরু করলো ওকে। এবার এসে আবির আর রেহানও চোখ দিল। সবাই এসে অনেক কষ্টে আহিলকে ওদের হাত থেকে ছাড়ালো, কারণ ওনারা কেউ এই ব্যাপারটা পুরোপুরি জানেন না। স্পন্দন এবার গুঞ্জনের দিকে তাকিয়ে দেখলো ও সেন্সলেস হয়ে গেছে। ও তাড়াতাড়ি গুঞ্জনকে ধরে পাশের গ্লাস থেকে পানি নিয়ে ওর মুখে ছিটা দিতেই আস্তে আস্তে চোখ খুলে তাকালো। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এখন সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবাই আহিলকে এটা ওটা প্রশ্ন করছে। রেহানের বাবা বললেন, সি আহিল, তোমার কাছে অন্তত এটা আশা করিনি। তোমাকে খুব ভালো এবং ভদ্র ছেলে হিসেবে জানতাম, কিন্তু তুমি তো। আহিল এবার বলল, আঙ্কেল বিশ্বাস করুন, সত্যিই বলছে আমি কিছু করিনি। এই গুঞ্জন সেই বিয়ের দিন থেকে আমার পেছনে পড়েছিল। সবার চোখ এবার গুঞ্জনের দিকে গেল। গুঞ্জন ভ্রু কুঁচকিয়ে তাকালো আহিলের দিকে। অদ্ভুতভাবে স্পন্দন কোনো রিয়াক্ট করলো না, উল্টো আবির রেগে এগোতে নিলে ওকে ধরে থামিয়ে দিল। আহির আবার বলল, হ্যাঁ, 2 বছর আগেও ওই আমার গায়ে পড়ে থাকতো। আকারে ইঙ্গিতে বোঝাতো যে ও আমাকে চায়, আর আমিও বা কি করতাম। প্রথমে ইগনোর করতে চাইলেও পরে দুর্বল হয়ে গেছি ওর উপর।
তাই তো ওরকম কাণ্ড করেছি। মেঘলা বলে উঠল, আরে ও মিথ্যে বলেছে, আমি নিজে সাক্ষী যে গুঞ্জন। তখনই মেঘলার মা ওকে ধমক দিয়ে থামিয়ে বলল, চুপ কর, সবসময় শুধু ওকে বাঁচানোর চেষ্টা করিস। শেষমেশ পিঠে ছুরিটা তো ওই মারে, তাই না? আহিল বাবা, বলো তো আর কি করেছে এই মেয়ে? আহিল একটা শ্বাস ফেলে বলল, মেঘলার বিয়ের দিন থেকে আমাকে বলে আসছে ও আমার কাছে ফিরে আসতে চায়। ও নাকি 2 বছর আগেই আমাকে বিয়ে করতে চেয়েছে, আবিরের জন্য নাকি পারেনি। আর আজ তো আমাকে কথা বলে রুমে ডেকে আমার রুচিতে বাঁধছে এসব বলতে। আহিলের বাবা গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন, কারণ ওনার ছেলেকে উনি একটু হলেও চেনেন, তাই হয়তো বুঝতে পেরেছে যে ও মিথ্যে বলছে। আহিলের মা বললেন, ছি ছি, এরকমও মেয়ে হয়, কি জঘন্য। আর তোমরা কিছু না জেনেই আমার ছেলেটাকে মারলে। এবার গুঞ্জন কিছু বলে না, ভ্রুকুসকে নিচের দিকে তাকিয়ে আছে। নিজের হয়ে সাফাই গাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। স্পন্দনে কিছু বলছে না। আবির অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। দেখলেন দাদা, বলেছিলাম না এই মেয়ে আমাদের মুখে চুনকালি লাগাবেই, দেখলেন তো? গুঞ্জনের মা এবার রেগে গিয়ে বললেন, এই মেয়েটার জন্য কোনোদিন একটু শান্তি পেলাম, যেখানে যায় সেখানে ঝামেলা বাঁধিয়ে দেয়। ওকে আজ আমি। এইটুকু বলে উনি এসে মারতে এগিয়ে আসতেই স্পন্দন উঠে গুঞ্জনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, একদম না। আগে কি করেছিলেন আমি জানি না, আমি সেখানে ছিলামই না। কিন্তু এখন গুঞ্জন শুধু আপনার মেয়ে নয়, আমার হবু স্ত্রী। আর আমার সামনে আমারই হবু স্ত্রীর গায়ে হাত তোলার আগে 10 বার ভাববেন। মেঘলার বাবা বলল। স্পন্দন এবার হালকা হেসে বলল, কি জানবো? হ্যাঁ, কি জানতে বলছেন? আপনারা সবাই আহিলের কথা শুনলেন, অথচ কেউ গুঞ্জনকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না। এরপর গুঞ্জনের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আর আপনারা বাইরে একজনের কথা শুনে নিজের মেয়েকে মারতে আসলেন? এটা আপনাদের ভালোবাসা ছিল নিজের মেয়ের উপর? গুঞ্জনের মা বললেন, যদি এসব মিথ্যা হয় তাহলে ও কেন চুপ করে আছে, কেন কিছু বলছে না? স্পন্দন এবার হালকা চেঁচিয়ে বলল, জিজ্ঞেস করেছেন কেউ ওকে? বলুন, করেছেন? তাহলে ও কেন খামোখা নিজেকে এক্সপ্লেন করতে যাবে আপনাদের সামনে? এবার ওনারা চুপ হয়ে গেল। স্পন্দন এবার আহিলের কলার ধরে বলল, মায়ের খেতে না চাইলে সত্যিটা সবার সামনে বল। আহিল শক্ত কণ্ঠে বলল, আমি যা বলেছি একদম সত্যি বলেছি। স্পন্দন এবার জোরে একটা খুশি মারল আহিলের মুখে। এবার কেউ কিছু বলতে চাপে তার আগে স্পন্দন বলে উঠল, কেউ যদি আজ আমাকে আটকাতে আসে তো খুব খারাপ হয়ে যাবে। এতক্ষণ যেহেতু সবকিছু চুপচাপ দেখছিলে, এখনো ঠিক তাই করো। বলে ওকে আবারও মারতে শুরু করলো। মারতে মারতে বেচারা নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। আহিলের কিছু বলে উঠতে নিলেই আহিলের বাবা হাত ধরে আটকে দিল। কেউ চেয়েও বাধা দিতে পারছে না। গুঞ্জন সোফায় হেলান দিয়ে হাত ফাঁস করে দেখছে। আহিল এবার বলল, বলছি, সবটা বলছি। স্পন্দন এবার থেমে গিয়ে বলল, হ্যাঁ, সবটা বলবি, শুরু থেকে। এরপর আহিল অনেকটা বাধ্য হয়ে সবটা খুলে বলল। 2 বছর আগে কি করেছে আর এখন এই 2 দিন কি করেছে সবটা শুনে গুঞ্জনের মা বাবা পুরো স্তব্ধ হয়ে গেল। কি করে এত বড় ভুল করলেন সেটা বুঝতে পারছে না। নিজেরাই মেয়েকে এতটা ভুল বুঝলেন কি করে? ওর কাকা কাকি তো মুখ ছোট করে দাঁড়িয়ে আছেন। আহিলের মাও লজ্জায় চুপসে দাঁড়িয়ে আছেন, কিছু বলার মুড নাই ওনার। আহিলের বাবা এসে আহিলকে ঠাট্টিয়ে একটা চড় মেরে বলল, তোমার মতো একটা ছেলেকে জন্ম দিয়ে যে কত বড় পাপ করেছেন সেটা আজ বুঝতে পারছি। কালকে তোমার কানাডা পাঠানোর ব্যবস্থা করছি, ওখানে থাকবে তুমি। তোমার জন্য এই মেয়েটাকে কি কি সহ্য করতে হয়েছে ধারণা আছে তোমার? যাও গিয়ে ক্ষমা চাও। আহিল মাথা নিচু করে গুঞ্জনের কাছে ক্ষমা চাইলে গুঞ্জন ফ্রু কুসকিয়ে মুখ ঘুরিয়ে বলল, বন্ধন প্লিজ এখান থেকে সরাও এদেরকে, আমার জাস্ট অসহ্য লাগছে। স্পন্দন তাকাতেই আহিলের বাবা মা আহিলকে ধরে নিয়ে ওখান থেকে চলে গেল। গুঞ্জনের বাবা এবার একটু সন্দিহান হয়ে বলল, যদি আহিল যা বলল সব সত্যি হয়ে, তাহলে রাশেদ আর অনিলা আমাদের যা যা বলেছিল সেগুলো কি ছিল? কিরে, তোরাই তো বলেছিলি না যে তোরা নিজের চোখে দেখেছিস? রাশেদ হোসেন আর মিসেস অনিলা তো হকচকিয়ে গেলেন। কি উত্তর দেবে বুঝতে পারছেন না, তাই মাথা নিচু করে আছে। গুঞ্জন অবাক হয়ে তাকালো, কারণ ও এসব জানতো না। স্পন্দন একটু বাঁকা হেসে ওনাদের দিকে এগিয়ে গিয়ে বলল, কি হলো আঙ্কেল অ্যান্ড আন্টি, বলুন তো সবাইকে সবটা। কেন বলেছিলেন? মিসেস অনিলা ইতস্তত করে বলল, আজব তো,
আমরা মিথ্যা বলেছি নাকি? যা দেখেছি তাই বলেছি। গুঞ্জন এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পন্দন এবার ধমকের সুরে বলল, শাট আপ। একটা মিথ্যেও না, ওকে? এখন এই মুহূর্তে সব সত্যিটা সবার সামনে আপনারা বলবেন নাকি আমি বলবো? মিস্টার রাশেদ তুতলিয়ে বলল। কি বলতে চাইছেন আপনি? স্পন্দন একটা শ্বাস ফেলে বলল, ওকে ঠিক আছে, আমি বলছি। এরপর স্পন্দন গুঞ্জনের বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, একটা কথা বলো। আগে গুঞ্জন ছোট থাকতে তোমরা যখন ওর সাথে কথা বলতে, ওকে ফোন করতে, তখন গুঞ্জন কথা বলতো? গুঞ্জনের বাবা বলল, না, ও তো আমাদের সাথে কথা বলতে চাইতো না। রোজ 2-3 বার ফোন করতাম শুধু ওর সাথে একটু কথা বলবো বলে, কিন্তু ও তো কথাই বলতে চাইতো না। গুঞ্জন এবার অবাক চোখে ওর কাকা কাকির দিকে তাকালো। স্পন্দন বলল, গুঞ্জন কেটে নিজে বলেছিল যে ও আপনাদের সাথে কথা বলতে চায় না? গুঞ্জনের মা অবাক কণ্ঠে বলল, না, কিন্তু ভাইয়া আর অনিল তো বলেছিল। স্পন্দন এবার একটা লম্বা শ্বাস ফেলে বলল, বাকিটাও তাহলে আমি বলবো নাকি আপনারা নিজেরাই বলবেন? ওনারা কিছু না বলে চুপ করে আছেন। কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। স্পন্দন এবার গুঞ্জনের কাছে ওর পাশে গিয়ে বসে বলল, এখন ঠিক লাগছে? কথা বলতে পারবে? গুঞ্জন স্পন্দনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, তারপর বলল, কাকা কাকির কাছে বারবার বলতাম ভাইয়ার সাথে কথা বলবো, আব্বু আম্মুর সাথে কথা বলবো, কিন্তু ওনারা বলতো ওরা নাকি ফোন করে না, আর করলেও আমার সাথে কথা বলতে চায় না। ছোট ছিল তাই বিশ্বাস করে নিতাম, কিন্তু যখন বড় হয়েছি তখন বুঝেছিলাম কোনো ঝামেলা আছে, কিন্তু এরকম ঝামেলা সেটা বুঝতে পারিনি। স্পন্দন এবার ওনাদের দিকে তাকিয়ে বলল, এবার নিশ্চয়ই কারো কিছু বুঝতে আর বাকি নেই। গুঞ্জনের বাবা মায়ের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। ওনারা বিদেশে থাকাকালীন গুঞ্জন সম্পর্কে যা যা বলেছে, ওরা সবটাই যে ভিত্তিহীন সেটা খুব ভালো করে বুঝতে পারছেন। গুঞ্জনের কাকা কাকি চুপসে দাঁড়িয়ে আছে, কিছু বলার মুখ তো ওনাদের নেই। স্পন্দন একটু হেসে বলল, এবার বলে দিন আপনারা কেন করেছেন এসব। না থাক, আপনাদের কষ্ট করে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলছি। ভুল হলে একটু শুধরে দেবেন, তাহলেই হবে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দনের দিকে। স্পন্দন বলল, ওনারা ভেবেছিলেন আবির হয়তো মারা যাবে, যদিও সেটার পসিবিলিটি বেশি ছিল। তা ওনারা ভাবলেন যে আবির তো থাকছে না, তারপর যদি আবার গুঞ্জনকে ওনাদের চোখে খারাপ করা যায় তাহলে প্রপার্টি সব মেঘলার, মানে ওনাদেরই। পরে যখন আবির সুস্থ হয়ে গেল তখন ভাবলো যে গুঞ্জনকে সবার চোখের বিষ বানিয়ে একটা ওয়ারিশ তো কমাই, কি তাই তো? গুঞ্জনের কাকা কাকি এবারও কিছু বললেন না। ওনারা বুঝে গেছেন আজ কথা ঘুরিয়ে আর কোনো লাভ নেই। গুঞ্জনের বাবা পুরো বাকরুদ্ধ হয়ে গেছেন। এতটা নিস ওরা, আর এদের জন্য নিজের মেয়ের সাথে কত বড় অন্যায় করে ফেলেছে। আবির রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে, আর মেঘলা ঘৃণায় দৃষ্টিতে দেখছে নিজের বাবা মাকে। গুঞ্জনের বাবা বললেন, শুধুমাত্র এই জন্য এতটা নিজ কাজ করতে তোদের বাঁধলো না, তাই না? ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোরা এতটা জঘন্য কাজ করেছিস। তোদের জন্য নিজের মেয়েটাকে কত আঘাত করেছি আমি। মেঘলা কান্না মিশ্রিত গলায় বলল, আজ থেকে ভুলে যাব যে আমার কোনো বাবা মা ছিল। বলে মেঘলা বাহিরে চলে গেল। রেহান ওর পেছন পেছন গেল। আবির প্রথমে রাগ করে বেরিয়ে গেছে। গুঞ্জনের কাকা কাকি ওর বাবা মা গুঞ্জনের কাছে ক্ষমাও চাইল। ওনাদের মুখে অনুতপ্তের ছাপ স্পষ্ট ছিল, কিন্তু গুঞ্জন বা ওর বাবা কেউই ওদের সাথে কথা বলেনি। গুঞ্জনের বাবা মা গুঞ্জনের কাছে এসে কথা বলতে চাইলে গুঞ্জন স্পন্দনের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু গাড়ি অবধি দিয়ে আসুক প্লিজ। স্পন্দন এবার গুঞ্জনের বাবা মায়ের দিকে তাকিয়ে তারপর গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, গুঞ্জন ওনাদের? গুঞ্জন চোখ বন্ধ করে বলল, প্লিজ। স্পন্দন গুঞ্জনকে সোজা কোলে তুলে নিয়ে বাহিরের দিকে হাঁটা দিল। ওনারাও কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে গুঞ্জনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে তারপর বাহিরের দিকে পা বাড়ালো। 6 মাস কেটে গেছে। এই 6 মাসে স্পন্দন গুঞ্জনের ভালোবাসা অনেক গভীর রূপ ধারণ করেছে। গুঞ্জনের বাবা মা ওর সাথে অনেকবার কথা বলতে চেয়েছে। গুঞ্জন মুখে বলেছে যে ওনাদের ক্ষমা করে দিয়েছে, কিন্তু এখনো ওনাদের সাথে স্বাভাবিক হয়নি। খুব প্রয়োজন ছাড়া কথা বলে না তাদের সাথে। এই বিষয়ে শুরুতে মেঘলা, তিতলি আর আবির শুরু থেকে সাপোর্ট করলেও এখন ওকে বলে যে ক্ষমা করে দে, অনেক তো হলো। আর স্পন্দন শুরু থেকেই গুঞ্জনের ইচ্ছার মর্যাদা রাখে। ওর ব্যক্তিত্ব সিদ্ধান্তে এখন কোনো বাধা সৃষ্টি করেনি ও। আর গুঞ্জনের কাকা কাকিকে সবাই এক ঘোড়া করে দিয়েছে। ওনাদের সাথে কেউ কোনো কথা বলে না।
ওনাদের হাড়িও এখন আলাদা চলে। মেঘলা রেহান যখনই বাড়িতে বেড়াতে আসে গুঞ্জনের বাবা মায়ের কাছে থাকেই ওদিকে যায়। মেঘলার বাবা মা এখন গভীরভাবে অনুতপ্ত। ওনারা নিজেদের ভুল খুব ভালো করে বুঝে নিয়েছেন এবং শুধরেও গেছেন, কিন্তু ওনাদের দিকে ঘুরে তাকানোর কেউ নেই। ওইদিকে আহিল কানাডায় যায়নি, কিন্তু দেশে থেকেই ড্রাগস স্মাগলিং কেসে পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে আর ওর অনেক বছরের জেলও হয়েছে। স্পন্দন গুঞ্জনের এঙ্গেজমেন্ট 6 মাস আগেই হয়ে গেছে, আর গুঞ্জনের সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সামের পরেই বিয়ের কথা হয়েছিল। আজ স্পন্দন আর গুঞ্জনের বিয়ে খুব আনন্দের সাথে হাসি মজার মাধ্যমে বিয়েটা মিটে গেল। এবার গুঞ্জনের বিদায়ের পালা। এটা প্রত্যেকটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। না চাইতেও তাকে তার শৈশবের স্মৃতি, তার অস্তিত্বের শুরুটা ছেড়ে যেতে হয়। গুঞ্জন খুব শক্ত মেয়ে, কিন্তু আজ ওর খুব কান্না পাচ্ছে। আবিরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। আবিরও কেঁদে দিয়েছে, খুব বেশি ভালোবেসেছে নিজের বোনকে। আজ তাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে বুক ফেটে যাচ্ছে। গুঞ্জনের বাবা মাও চোখ ভরা জল নিয়ে তাকিয়ে আছে। স্পন্দন এবার গুঞ্জনের কাঁধে হাত রাখলো। গুঞ্জন তাকাতেই চোখের ইশারায় বোঝালো অনেক হয়েছে, এবার ক্ষমা করে দাও ওনাদের। গুঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলল। এই 6 মাস ওর বাবা ওকে এত ভালোবাসা দিয়েছে যে ওর মনে ওনাদের প্রতি জমে থাকা সকল অভিমান কেটে গেছে। গুঞ্জন গুটিসুটি পায়ে ওর বাবা মায়ের কাছে গেল। কিছু না বলে দুইজনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আজ বহুদিনের মান অভিমান শেষ। বাবা মা আর মেয়ের মিলন হলো। গুঞ্জন ওনাদের ছেড়ে দিয়ে বলল, একটা কথা রাখবে আমার? গুঞ্জনের বাবা বলল, তুই যা চাইবি তাই দেবো, আজ তোকে বল। গুঞ্জন চোখ মুছে বলল, কাকা কাকিকে মাফ করে দাও প্লিজ। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, শুধরে নিয়েছেন নিজেদের। ওনাদের আর শাস্তি দিও না। এটা শুনে গুঞ্জনের কাকা তো কাঁদলেনি, কাকে তো শব্দ করেই কেঁদে দিলেন। ওনারা এসে গুঞ্জনের হাতে ধরে ক্ষমা চাইল। গুঞ্জনের কথা রাখতে সবাই ওনাদের ক্ষমা করলেও মেঘলা কোনো কথা বলেনি ওনাদের সাথে। গুঞ্জন আর জোর করেনি, কারণ জোর করে সব হয় না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। গুঞ্জন ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে। ওর মধ্যে কখনো লজ্জা, একটু ন্যাকামো, ইতস্তবোধ, এসব মেয়েলি ব্যাপার নেই বললেই চলে, কিন্তু আজ এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ওদের মধ্যে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। এরকম অনুভূতি কখনো হয়নি ওর। স্পন্দন বাসর ঘরে ঢুকতে নেবে তখনই সবকিছু বাহিনীর দল দাঁড়িয়ে গেল। সারা বলল, এত তাড়া কিসের ভাইয়া? আগে টাকা ছাড়া ফিরিতে তো আর বউয়ের কাছে যেতে পারবি না। সারার কথা শুনে স্পন্দন ভ্রু কুঁচকিয়ে বলল, মারবো এক থাপ্পড়, যা ভাগ। রেহান দাঁত কেলিয়ে বলল, না ভাই, সেটা হচ্ছে না, টাকা কোথাও যেতে পারছে না। স্পন্দন বিরক্ত হয়ে বলল, তুই না বড় ভাই, এসব কি? হ্যাঁ। রেহান আবারও দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে বলল, বলেছিলাম না আপনার টাইম ভি আয়েগা। আগা না, এবার ছাড় 50,000, আমার যা গেছে তার ডাবল। স্পন্দন আর কি করবে, বাধ্য হয়ে কাঠটায় ওদের হাতে দিয়ে তারপর ভেতরে যেতে পারল। গুঞ্জন আর স্পন্দন বেলকনিতে ফ্লোরে বসে আছে। আকাশের গোল চাঁদ দেখা যাচ্ছে রূপার থালার মতো। স্পন্দন মৃদু স্বরে বলল, জানো, তোমার গানটাই সবার আগে ভালো লেগেছিল আমার। তোমাকে ভালো লাগার যাত্রাটা গান থেকে শুরু হয়েছিল। গুঞ্জন স্পন্দনের বুকে মাথা রেখেই বলল। স্পন্দন হালকা হেসে বলল, সেটা তো জানি না। গুঞ্জন একটু হাসলো, তারপর একটা লম্বা শ্বাস ফেলে বলল, জানো, তুমি আসার পর আমার জীবন কতটা বদলে গেছে। আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে, আবার বাবা মাকে ফিরে পেয়েছি, সব কিছু ঠিক হয়ে গেছে। আমি নতুন করে হাসতে শিখেছি, কাঁদতে শিখেছি, নিজেকে বুঝতে শিখেছি। আরও সব কিছু তুমি আমার জীবনে এসছো বলেই হয়েছে। তুমি এলে বলেই আমার জীবনটা এত সুন্দর হয়েছে। স্পন্দন কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা রিকোয়েস্ট রাখবে? গুঞ্জন ভ্রু কুঁচকিয়ে বলল, কি? একটা গান গাইবে? গুঞ্জন স্পন্দনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বিয়ের প্রথম রাতে আমার পর আমার কাছে কিছু আবদার করেছে, না পূরণ করে কিভাবে থাকি বলো? স্পন্দন গুঞ্জনের কপালে একটা চুমু দিল। গুঞ্জন উঠে দাঁড়িয়ে গাইতে শুরু করলো, কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শুধু তোরে প্রাণ
ভালোবাসবো শুধু তোরে, ভালোবেসে এই বুকে জড়াবো শুধু তোরে, প্রাণ ভরে ভালোবাসবো শুধু তোরে, ভালোবেসে এই বুকে জড়াবো। লা 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 লা। ভালোবেসে তোরে দূরে হারাবো, সে তো হবার নয়। স্পন্দন গুঞ্জনকে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে নিল। গুঞ্জন না চাইতেও লজ্জা পেয়ে গেল। স্পন্দনের বুকে মুখ লুকিয়ে নিজেই সে লজ্জার প্রকাশ করল। 2 বছর পর রাত 10টার মতো বাজছে। গুঞ্জন বাইক চালাচ্ছে, স্পন্দন পিছনে বসে আছে। স্পন্দন বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ বলবে তো? গুঞ্জন একটু হেসে বাইক চালাতে চালাতে বলল, সারপ্রাইজ। গুঞ্জন বাইক সেই ব্রিজটার উপরে থামালো, তারপর বাইক থেকে নামলো। পুরো ব্রিজটাই। স্পন্দন চারপাশে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, এসব কি? এখানে কেন? গুঞ্জন কিছু বলল না, শুধু মুস্কি হেসে ইশারায় দূরে দেখালো। দেখলো একটা ফুচকার দোকান। স্পন্দন অবাক হয়ে বলল, তুমি এত রাতে এখানে ফুচকা খেতে এসছো? আর এত রাতে দোকান খোলা? গুঞ্জন একটু হেসে বলল, হ্যাঁ, খোলা রেখেছি আমি। কেন? আপনাকে একটা নিউজ দেওয়ার আছে। স্পন্দন ভ্রু কুচকিয়ে তাকালো। গুঞ্জন স্পন্দনের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি বাবা হতে চলেছো। স্পন্দন অবাক হয়ে তাকালো গুঞ্জনের দিকে কিছুক্ষণ অবাক চোখে, তারপর চোখের ইশারায় জানতে চাইলো সত্যি। গুঞ্জন মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর চোখে পানে চিকচিক করছে। স্পন্দন গুঞ্জনকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। কিছুক্ষণ ঘোরানোর পর নামিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না তুমি আমায় কি দিয়েছো? আমার একটা বেবি হবে, ওর কচি কচি হাত পা দিয়ে খেলবে, দোয়াদো কণ্ঠে আমাকে বাবা বলবে, তোমাকে মা বলবে, সারা বাড়ি জুড়ে খেলবে। স্পন্দনের কথায় গুঞ্জন আরো ইমোশনাল হয়ে গেল, তাই মাথা নেড়ে ওকে জড়িয়ে ধরলো। স্পন্দন বলল, এই মাসটাই আমার জন্য লাকি। কদিন নরসারার বিয়ে, কদিন পর সারার বিয়ে, আর আজ এত ভালো একটা খবর। গুঞ্জন এবার মুখ ফুলিয়ে বলল, ফুচকা খাবো। স্পন্দন ওর নাক টেনে দিয়ে বলল, ওকে ফাইন, বাট শুধু আজকেই কিন্তু। এই অবস্থায় আর এসব খেতে দেব না তোমাকে আমি। গুঞ্জন ভালো মেয়ের মতো মাথা নেড়ে চলে গেল। স্পন্দন আর গুঞ্জন সেদিন অনেক রাত অব্দি বাহিরে ঘুরল। কখনো স্পন্দন বাইক চালিয়েছে, কখনো গুঞ্জন। আজ ওরা দুইজনেই খুব খুশি, সম্পূর্ণ ভালোবাসাতে পূর্ণ ওরা। জীবনের সব বাধা প্রতিকূলতা পার করে নিজেদের মতো করে ভালোবাসায় জীবন কাটাচ্ছে। অবশেষে এই গল্পটাও সুন্দর শেষ হলো। শেষ হওয়ার জন্য দুঃখিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী গল্প অবশ্যই আপনাদের প্রিয় অনিয়নকে নিয়েই লিখব। ধন্যবাদ।